ডিকশনারি বলছে ইনফোডেমিক হচ্ছে ইনফরমেশন এবং এপিডেমিক। বুঝাই যাচ্ছে, নামটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা পোর্টম্যান্টু ওয়ার্ড। এই দুটাকে একত্র করে এটা বানানো হয়েছে এই শব্দটা। এবং মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি বলছে এর মানে হচ্ছে একটা র্যাপিড এবং ফার রিচিং স্প্রেড অফ অ্যাকিউরেট ইনঅ্যাকিউরেট ইনফরমেশন। তাহলে ইনফোডেমিক খালি মিস ইনফরমেশনের প্রবাহ না বা চারদিক ঢেকে যাওয়া না, এটা অ্যাকুরেট ইনফরমেশন হতে পারে, কিন্তু ইনফরমেশনের ওভারডোজ। ফলে আমার কোন ইনফরমেশনটাই কোনটা রাখবো কোনটা ছাড়বো আমি বুঝতে পারি না, এটাও ইনফোডেমিকের অংশ। হ্যাঁ, শিওর শিওর। একটা মিনিট কথা বলতাম, সেটা হলো যে সবাইকে শুনতে পাচ্ছেন জিজ্ঞেস করেন না একটু প্লিজ। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা দু চারজন বললে আমি বুঝতে পারবো, আমি অ্যাডমিট করে যাচ্ছি। সবাই কি শুনতে পাচ্ছেন? আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হাত দেখালে হবে, হাত দেখালে হবে, হাত দেখালে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে, হাত দেখাচ্ছে। শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করছি আপনাকে। আচ্ছা, গোয়িং ব্যাক টু মাই ডিসকাশন, যেটা বলছিলাম, আমরা ডিকশনারি মিনিংটা তাহলে স্পষ্ট। সেটা হচ্ছে যখন অ্যাকুরেট এবং ইনঅ্যাকুরেট বোথ ইনফরমেশন বন্যার মতো ছড়িয়ে যায় এবং সেটার একটা বিশাল প্রভাব আমাদের উপর পড়ে, তখন সেটা হচ্ছে ইনফোডেমিক এবং এটা একটা ডিজিজের মতো। এবং আমি আগেই বলেছি, ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক ভদ্রলোক ডেভিড রথকফ, উনি 2003 সালে একটা কলামে প্রথম এই শব্দটা ব্যবহার করেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আরো বলছে, আমি যদি একটু কোট করি আপনাদের পারমিশন নিয়ে ডিরেক্টলি, সেটা হচ্ছে যে ইনফরমেটিভস আর এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইনফরমেশন অ্যাবাউট এ প্রবলেম which makes it difficult to identify solution. They can spread misinformation, disinformation and rumors during a health emergency. আমরা যদি আমাদের এখন চারপাশে তাকাই, যেহেতু ইনফরমেশন চারদিকে ছড়িয়ে দেওয়াটা খুব সহজ হয়ে গেছে, যেহেতু আমাদের সবার হাতে হাতে এমন গ্যাজেট এসে গেছে যেটা মুহূর্তেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সঙ্গে আমাদেরকে কানেক্ট করতে পারে, সেহেতু দাবানলের মতো যে কোনো একটা ইনফরমেশন চারদিকে ছড়িয়ে পড়ে। আমি বলছি না যেটা সবসময় ভুল ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন হতে পারে, কিন্তু কোনটা ভুল আর কোনটা কারেক্ট এইটা জাজ করার ক্ষমতা যেমন আমাদের সবার থাকে না, তেমনি ইমার্জেন্সি যখন সিচুয়েশন আসে তখন আমাদের হাতের কাছে যে ইনফরমেশন আমরা পাই সেটার উপরে আমরা অ্যাক্ট করি। ফলে ইনফরমেশন, একটা সময় ছিল যখন আমাদের হাতে ইনফরমেশন ছিল না, চেয়েও পেতাম না, সেটা যেমন একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, আজকে প্রচুর পরিমাণে মিস ইনফরমেশন, প্রচুর পরিমাণে ডিসইনফরমেশন এবং রিউমার দাবানলের মতো বন্যার মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। ফলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এটা ইট ক্যান হ্যাম্পার এন ইফেক্টিভ পাবলিক হেলথ রেসপন্স এন্ড ক্রিয়েট কনফিউশন এন্ড ডিস্ট্রেস অ্যামং পিপল। দেয়ার আর পিপল, আমেরিকাতে আমরা দেখতে পাই লোকজন আছে যারা রাস্তায় প্রোটেস্ট করছে, ওরা বলছে যে ইট ইজ এ হোক্স, এটা একটা ভুয়া কথা, এটা একটা বাজে কথা, এটা তৈরি করা হয়েছে আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য। এবং লার্নেড সো-কল্ড লার্নেড জার্নালিস্ট আছেন, আমি একজন নাম বলে টাকার কার্লসন, ফক্স নিউজে উনি রেগুলারলি ওনার একটা শো হয়, আমি কালকে ওনার একটা বিশাল লম্বা কলাম পড়লাম, সেখানে উনি চ্যালেঞ্জ করেছেন এবং উনি দাবি করেছেন যে টোটাল ব্যাপারটা একটা হোক্স, এবং এটা হচ্ছে যে যারা গড ফিয়ারিং পিপল তাদেরকে চার্চে যাতে যেতে দেওয়া না হয়, তারা যাতে তাদের সামাজিক জীবনযাপন পালন করতে না পারে, এজন্য বামপন্থীদের এটা একটা বামপন্থীদের এটা একটা চক্রান্ত। ফলে এই যে যখন খুব ভালো একটা জায়গায় বসে থাকা মানুষ, যখন খুব দামি একটা জায়গায় বসে থাকা মানুষ, যার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার কথা শুনে, তারা যখন এই ধরনের কথা বলে তখন তো এটা খুবই বিপজ্জনক একটা কথা, এবং এটাও আমাদের এই ইনফোডেমিকের অংশ। এখন আমরা একটু দেখি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আর রিউমার, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের পার্থক্যটা কি। ডিকশনারি.com বলছে মিস ইনফরমেশন হচ্ছে যে ফলস ইনফরমেশন, ভুল ইনফরমেশন, তবে এটা ইচ্ছে করে ছড়ানো না হলো, এমন হতে পারে যে আমি সঠিক মনে করে এটা ছড়াচ্ছি, এটা ঠিক আছে। আর ডিসইনফরমেশন হচ্ছে ইচ্ছা করে আমি যখন মানুষকে কনফিউজ করার জন্য, মিসলিড করার জন্য বিকৃত তথ্য ছড়াচ্ছি, সেটা হচ্ছে ডিসইনফরমেশন। তাহলে মিস ইনফরমেশনের ক্ষেত্রে যেটা হতে পারে ভুল ইনফরমেশন, আমি অনিচ্ছাকৃত হতে পারে ছড়িয়েছি, আর ডিসইনফরমেশন ইচ্ছা করে এটা করা। আর রিউমার হচ্ছে এটা ট্রু হতে পারে, আনট্রু হতে পারে, অ্যাকুরেট হতে পারে, ইনঅ্যাকুরেট হতে পারে, যেটা একটা ইন্টারেস্টিং স্টোরি, শুনতে ভালো লাগে এবং সেটা চারপাশে ছড়িয়ে যায়, এটা হচ্ছে রিউমার। তাহলে এই হচ্ছে আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং রিউমারের মধ্যে ডিফারেন্স। এখন যে কয়েকটা স্ট্যাটিস্টিক্স আমি দেখাবো, এটা আমরা যারা ইনফরমেশন প্রফেশনাল তারা এগুলো জানি সব, তারপরে আমি একটু রিমাইন্ড করার জন্য এই ইনফরমেশন গুলো কয়েন করেছি, এগুলো সবই 2020 আপনার লেটেস্ট ইনফরমেশন। যেমন প্রথম ফিগারটা বলছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি প্রত্যেকটা রেফারেন্স নিচে দিয়ে দিয়েছি ওনার দিকে, বলছে যে অ্যাজ অফ আপনার 2020 শেষ নাগাদ আমাদের হাতে 40 ট্রিলিয়ন গিগাবাইট, যেটা হচ্ছে 40 জেটাবাইট আর কি ইনফরমেশন আমাদের থাকবে। জেটাবাইট কিন্তু আনবিলিভেবলি হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। এর চাইতে বড় আর একটা বাইট আছে, ওটা হচ্ছে ইয়োটাবাইট, ওটা আমাদের মানে কখনো লাগবেও না, এত পরের ব্যাপার, তো মারাত্মক ব্যাপার।
আর বলছে যে সারা দুনিয়াতে এখন যত ইনফরমেশন আছে তার মধ্যে 90% ইনফরমেশন গত 2 বছর তৈরি করে। মানে হচ্ছে আপনার মাত্র এর আগে যত শত শত হাজার বছর ইনফরমেশন সব মাত্র 20%, আর গত 2 বছরে হয়েছে মানে টোটাল ইনফরমেশনের 90%। Today it would take a person approximately 181 million years to download all the data from the internet. যত ডেটা আছে কেউ একজন যদি ডাউনলোড করতে চায় তাহলে তার 181 মিলিয়ন বছর লাগবে। আনবিলিভেবল, 18 কোটি বছর। As of May 2020, there were around 4.6 million internet users globally. 460 কোটি মানুষ আমরা ইন্টারনেট ব্যবহার করছি সারা দুনিয়াতে। গুগল একাই প্রতি সেকেন্ডে 70,000 সার্চ করে হ্যান্ডেল করে। ইউটিউবে প্রতিদিন 500 কোটি ভিডিও মানুষ দেখে। টুইটারে 3.5 লাখ টুইট প্রতি মিনিটে সেন্ড, মিনিট কথা এখানে আসে, মিনিটে সেন্ড হয়। 173 কোটি মানুষ ফেসবুকে প্রত্যেকদিন অ্যাক্টিভলি ইউজ করেন, 173 কোটি মানুষ। এটা যদি কোনো দেশ হতো, এটা হতো পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। এবং ইমেল সেন্ড করা হয় পৃথিবীতে 306 বিলিয়নের বেশি। 1 বিলিয়ন যদি 100 কোটি হয় তাহলে হচ্ছে 30,000 কোটি ইমেল সারাদিন আপনার প্রত্যেকদিন আমরা একজন প্রেরণ করছি। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট উই আর সাপোজড টু হ্যান্ডেল। যে ইনফরমেশন, এটা সুনামি মানে ইনফ্যাক্ট কোনো বিশেষণই এটাকে বিশেষায়িত করার মতো যোগ্যতা নাই যে ভয়ঙ্কর যে ইনফরমেশনের একটা এক্সপ্লোশনের মধ্যে আমরা আছি। এখানে আমি দুটা স্টাডির রেফারেন্স দিব। একটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ওদের হিস্ট্রি এডুকেশন গ্রুপ, ওরা একটা 7,000 আমেরিকাতে কলেজ, মিডল এবং হাই স্কুল স্টুডেন্টদের মধ্যে ওরা একটা সার্ভে করেছিল এবং তাই দেখা গিয়েছিল যে 20% মিডল স্কুল স্টুডেন্টদের 20% ওরা একটা ওয়েবসাইটে যখন একটা সার্চ ইঞ্জিনে যখন সার্চ করেন তখন কোনটা স্পন্সর্ড মানে কেউ পয়সা দিয়ে সার্চ রেজাল্ট আপনাকে দেখাচ্ছে আর কোনটা নিউট্রাল এমনিতে এসছে মানে সার্চের মাধ্যমে এসছে, ওরা একটা পার্থক্য করতে পারে না। তাহলে স্পন্সর্ড কন্টেন্ট কোনটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে আমি পয়সা দিয়েছি গুগলকে যে আপনাকে কেউ যখন রেস্টুরেন্টে সার্চ করবে তখন আমার রেস্টুরেন্টের কথাটা বলবেন, ওটা ওরা বলে দেয় এটা অ্যাড, এটা স্পন্সর্ড কন্টেন্ট। কিন্তু এটা ডিফারেন্সটা অনেকে জানে না, 20% স্টুডেন্ট জানে না যে কোনটা স্পন্সর্ড কোনটা স্পন্সর্ড না। ফলে সে যেটা স্পন্সর্ড মানে পয়সা দিয়ে এটা এখানে আনা হয়েছে সেটাকে সে বিশ্বাস করতে কোনো দোষ নাই, কিন্তু সে ভাবে যে এটা নিউট্রাল এখানে এসেছে, সে জানে না এটা পেছনের কাহিনীটা। গুগল কিভাবে সার্চ করে আমি কি জানি না, অনেক লোকে জানে না। এই না জানাটাও আমাদের ইনফরমেশন লিটারেসির একটা ল্যাকিং। আরেকটা স্টাডি 2018-19 এটা হয়েছে যে 86% যাদেরকে সার্ভে করা হয়েছে তারা স্বীকার করেছেন যে তারা কখনো মিস ইনফরমেশন বা ফেক নিউজ দিয়ে তারা প্রতারিত হয়েছেন জীবনে অনলাইনে। এবং দ্য বিগেস্ট সোর্স অফ মিস ইনফরমেশন ওই সার্ভে বলেছে হচ্ছে ফেসবুক। এটা জানার জন্য আইনস্টাইন হতে হয়, এটা সবাই বুঝতে পারে যে ফেসবুক মানে দুইধারী তলোয়ারের মতো কিভাবে আমাদেরকে সবসময় একটা বিপদের মধ্যে ফেলে রাখে। এখন আমাদের এই যে ইনফরমেশন প্রফেশনালদের কিছু ডাইলেমা আছে, আমরা কিছু টানা পোড়েনের মধ্যে সবসময় আছি। আমি আগে বলেছি আমি টিচার এখন, কিন্তু আমি 3.5 বছর লাইব্রেরি ফিল্ডে কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে। ফলে আমার দুই ভুবনের সম্বন্ধে ডিরেক্ট অভিজ্ঞতা আছে। ফলে প্লাস যেহেতু এই বিষয়ের সঙ্গে আমার জীবনের বেশিরভাগ সময় কেটে গেল 1992 থেকে 28 বছর মানে পড়া এবং পড়ানোতে, ফলে লাইব্রেরি প্রফেশনালদের ডাইলেমা গুলো আসলে এটা জানার জন্য খুব বেশি আইকিউ থাকতে হয় না, আমরা বুঝতে পারি। আমি সেরকম কয়েকটা ডাইলেমার কথা আমি যতটুকু বুঝতে পারছি যে টানা পড়ে দ্বৈরথ যেটার মধ্যে আমরা ভুগে থাকি। এক নম্বর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে the world wants us to provide leadership but do ourselves, আমরা কি আসলে চাই যে ইনফরমেশন সোসাইটিতে নেতৃত্ব দেওয়ার কথা অনেকে আমাদের বলে যে we are the leaders of information society। আমরা চাই কি, আমরা কি নিজের বুকে হাত দিয়ে বলেছি কিনা যে আমরা আসলে লিড করতে চাই? Do we really believe ourselves when we say the librarians are the teachers of teachers? এটা আমরা কিন্তু প্রায় বলে থাকি যে শিক্ষকদের শিক্ষক। আমরা নিজেরা বিশ্বাস করি তো যে আমরা আসলে শিক্ষকদের শিক্ষক? When somebody says we do not need libraries anymore, তখন কি আমরা কোনো সন্তোষজনক উত্তর তাদেরকে দিতে পারি? জাস্ট আমি ইউনিভার্সিটির নাম বলবো না, একটা নাম করা ইউনিভার্সিটির একজন শিক্ষক আমাকে আজ থেকে জাস্ট 3 মাস আগে বলেছিলেন, কোভিড-19 প্যান্ডেমিকের ঠিক আগে 3-4 মাস আগে বলেছেন যে লাইব্রেরির বেসিক্যালি আপনার প্রয়োজন নাই। আমরা এটা নিয়ে লম্বা আলোচনা করেছিলাম, কিন্তু যখন আমাদের
স্যার, হ্যাঁ লাইভ দিয়েছি আমি। আপনার মেসেঞ্জার লিংক দেওয়া আছে, গ্রুপেও দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। কি? হ্যাঁ, না কাটার তো কথা না, কাটার কথা না। দেখি আমি, না আপনি হোস্ট না হলেও আপনাকে দেখাচ্ছেন, আপনারা কেটে গেছেন স্যার। হ্যাঁ আসেন, আপনি আসতে পারেন, আসছেন আপনি, হ্যাঁ আপনি একবার ঢুকছিলেন তো, আপনি পারবেন আবার জয়েন করতে, সমস্যা নেই। আপনার মেসেঞ্জারে লিংক দেওয়া আছে স্যার। ওকে স্যার। হুম, হবে না, কাজ করতেছে, দরকার নেই। জি স্যার, হ্যাঁ আপনারা তো আমি দেখি নাই স্যার।
লাইভ নাকি? হ্যাঁ, স্ট্রিমিং হচ্ছে তো। হ্যাঁ, আমরা পাচ্ছি। আমরা স্ক্রিন ওকে আছে। আমরা লাইভ হচ্ছে ঠিকমতো। আপনিও আছেন তো? হ্যাঁ। হ্যাঁ, আমরা পাচ্ছি। আমরা স্ক্রিন ওকে আছে। লাইভ হচ্ছে ঠিকমতো। আপনিও আছেন তো? I don't need libraries or librarians to tell me which information is correct and which is not. I have enough sense to judge it. অনেক মানুষ বলে আমি তো অনেক কিছু জানি, কাজে হচ্ছে আমার লাইব্রেরি দরকার নেই। আমরা কি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারি কিনা, equipped with facts, knowledge এবং কনফিডেন্স আমরা পারি কিনা, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে। কারণ ডেফিনেটলি আমি যখন মানুষ শুনে যে আমি লাইব্রেরিয়ান বা লাইব্রেরি প্রফেশনাল, তখন আমাকে জিজ্ঞেস করতে পারে whether you really need libraries these days. তখন আমরা কি বলি, আমরা একটু ভাবি, আমরা কি এটা বলি যে ইনফরমেশন ওয়েবে যত ইনফরমেশন আছে বেশিরভাগই আনরিলায়েবল, আনঅথেন্টিক, কাজে আপনাকে এমন কাউকে লাগবে যার এই বিষয়ে স্কিল আছে, সেই ইনফরমেশন আপনাকে ইভ্যালুয়েট করে দিতে পারবে, এটা বলি কিনা। বা আমরা এটা বলি কিনা যে ইউনিট লাইব্রেরি ফর মোস্ট অফ ইনফরমেশন নিচে ভ্যালু, আপনি যদি ভ্যালুয়েবল ইনফরমেশন লাগে লাইব্রেরি লাগবে, ফ্রি কন্টেন্ট ফ্রি লাঞ্চের মতোই অনেক সময় ইউজলেস। কাজে এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে করতে হবে, যেটা শুধু আমরাই পারি। কি পারি আমরা? আমরা মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি এডুকেশন ইম্পার্ট করতে পারি, মানুষকে আমরা দিতে পারি, কারণ আমরা এক্সপার্ট। আজকে যদি ইনফরমেশন লিটারেসি মানুষকে শেখানোর কথা আসে, সারা দুনিয়াতে উন্নত দেশগুলোতে ন্যাশনাল কমিশন আছে ইনফরমেশন লিটারেসি, মার্কিন যুক্তরাষ্ট্রে ইজ হেডেড বাই দ্য প্রেসিডেন্ট। তো যখন এসব বিষয় আসে তখন তো আমাদের কথা বলবো, কিন্তু আমরা কি আমাদের জায়গাটা হারিয়ে ফেলছি কিনা জার্নালিস্টদের কাছে, সোকল স্পেশালিস্টদের কাছে, ইত্যাদি ইত্যাদি, যারা না বোঝে ইনফরমেশন লিটারেসি, না বোঝে নলেজ ম্যানেজমেন্ট, না বোঝে ইনফরমেশন, তারা ইনফরমেশন প্রফেশন। কিভাবে ইনফরমেশন প্রফেশন? আমরা হচ্ছে ইনফরমেশন প্রফেশন। এই কনফিডেন্স আমাদের আছে কিনা? কাজে আমাদের প্লাস পয়েন্ট কি? আমরা এক্সপার্ট, কাজে ইনফরমেশন এন্ড মিডিয়া লিটারেসি আমরা শেখাতে পারবো মানুষ। আমরা এমন ইনফরমেশন দিতে পারি যেটা 100% অ্যাকুরেসি আমরা এনশিওর করতে পারবো, আমরা জাজ করতে পারবো, ইভ্যালুয়েট, because we have got the tools and we have got the expertise. ইনফরমেশন রিলায়েবল কিনা এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, তাই না? আমাদের যে প্যারামিটার গুলো আছে ইনফরমেশন, সেগুলো তো একদম বেসিক, কিন্তু এরপর আমরা আরো অনেক কিছু পড়েছি। কাজে ইনফরমেশন রিলায়েবল কিনা সেইটা আমরা অ্যাসেস করতে পারবো আমরা উইথ দ্য ইনফরমেশন প্রফেশনালস।
আমরা গবেষকদের এবং অন্য সাধারণ মানুষদের মেন্টর, গাইড এবং টিচার হিসেবে কাজ করতে পারি। আমাদের সে অ্যাবিলিটি আছে। উই ক্যান মোটিভেট পিপল টু স্টে অ্যাওয়ে ফ্রম মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। আমরা মানুষকে বলতে বলবো দিস ইজ মিসইনফরমেশন, দিস ইজ ডিসইনফরমেশন এন্ড স্টে অ্যাওয়ে ফ্রম ইট, কারণ আমরা এক্সপার্ট। এবং আমরা ইনফোডেমিক কম্ব্যাট ফাইট করার জন্য, প্রিভেন্ট করার জন্য আমরা মুভমেন্ট লঞ্চ করতে পারবো, আমরা ইভেন্ট তৈরি করতে পারবো, আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো, আমরা একটা কতগুলো ইনফরমেশন নিয়ে সেটা একটা কম্পাইলেশন তৈরি করতে পারবো। এটা আমরা পারবো, বিকজ উই হ্যাভ গট দ্য এডুকেশন অ্যান্ড এক্সপার্টিজ টু ডু দিস। কাজে আমরা প্রফেশনাল হিসেবে ইনফোডেমিক বা ইনফরমেশন এক্সপ্রেশন যাই বলেন সেটা ঠেকানোর জন্য ডেফিনেটলি দেয়ার আর নো মোর বা নো বেটার ইকুইপড প্রফেশনাল দেন আস। এটা আমাদের সবসময় ভাবতে হবে। তিনটা এখানে স্ক্রিনশট দেখাবো। এটা হচ্ছে লিভ অ্যান্সার স্ক্রিনশট, যেটা হচ্ছে একটা সার্চেবল নলেজ বেস অফ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস অ্যাবাউট রিসার্চ, রাইটিং, সাইটিং এন্ড মোর। এটা আপনি দেখতে পাচ্ছেন আমেরিকান পাবলিক লাইব্রেরি সিস্টেমের একটা ইনিশিয়েটিভ, এবং তারা এই লিভ অ্যান্সার্স, এই নলেজ বেস বা ডাটাবেসটা তৈরি করেছেন যাতে রিসার্চাররা এখান থেকে উপকার পায়। তাহলে যদি রিসার্চাররা এটা ব্যবহার করেন তাহলে তারা মিস ইনফরমেশন বা ইনফরমেশন থেকে বিরত থাকতে পারবেন, দূরে রাখতে পারবেন। কারা এই চমৎকার জিনিসটা তৈরি করেছে? উই দ্য লাইব্রেরিয়ানস। ভিনসি লুই, ওনার ছবিও ছিল এখানে, তো অনেক দেখানো যাবে না। সেটা ইউনিভার্সিটি অফ টরন্টোর উনি লাইব্রেরিয়ান। তিনি একটা চমৎকার একটা ওয়েবসাইট তৈরি করেছেন, আপনারা যারা দেখতে চান সেখানে গিয়ে দেখতে পারেন। জি হাজ পুট টুগেদার এ নিউ অনলাইন লাইব্রেরি সোর্স ফর দ্য UofT, ইউনিভার্সিটি অফ টরন্টো কমিউনিটি, যেখানে যেটা হেডিং হচ্ছে হাউ ক্যান আই স্পট মিস ইনফরমেশন অ্যাবাউট দ্য করোনা ভাইরাস অ্যান্ড কোভিড-19। এটা একজন লাইব্রেরিয়ান খুব স্মার্ট একটা জিনিস তৈরি করেছেন। এই যে আপনারা প্রথম পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ভেরিফাই হোয়াট ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস হ্যাভ টু সে, প্রচুর লিঙ্ক দিয়ে দিয়েছেন। আমাদের দেশে কজন লাইব্রেরিয়ান প্রোঅ্যাক্টিভলি এই কাজটা করেছে, বা আমরা কজন ইনফরমেশন প্রফেশনাল প্রোঅ্যাক্টিভলি এরকম একটা কাজ করেছি? এই যে ভিনসি লুই এটা করেছেন, ইউনিভার্সিটি অফ টরন্টো সেটাকে গর্ব করে প্রমোট করেছে। আজকে কোনো একটা ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান যদি বাংলাদেশে এটা করেন, এটা প্রমোট করা হবে। কে করেছে? লাইব্রেরিয়ান, লাইব্রেরি প্রফেশনাল। কাজে লাইব্রেরি প্রফেশনালদের প্রোঅ্যাক্টিভলি এইরকম কম্পাইলেশন, এরকম স্পেশালিস্ট অ্যাডভাইস দিয়ে নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে হবে। আমরা ডিজিটাল মেন্টর হিসেবে কাজ করি। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে টিন এজ পিপলদের জন্য। আমরা একটা ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করি, আমরা কোনো সাধারণ মানুষ। আমাদের ডিজিটাল স্কিল আছে, আমাদের ডিগ্রি আছে, এবং কমিউনিটি ম্যান্ডেট আছে। জনগণ বা সমাজ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনি ইনফরমেশন নিয়ে কাজ করুন। ফলে এই তিনটা স্কিলের কারণেই আমরা কিন্তু টিচাররা এবং বাবা মারা বাচ্চাদেরকে যে ডিজিটাল লিটারেসি শেখাতে পারে, আমরা তার মধ্যে একটা খুব বড় একটা গ্যাপ ফিল করি। এটা হচ্ছে বাচ্চাদের এক্সাম্পল দিলাম। আমি আসলে বেসিক্যালি বলতে চাইছি মানুষের ডিজিটাল লিটারেসি দরকার, হাউ টু লিভ ইফেক্টিভলি ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড, আজকের এই ওয়ার্ল্ড ওয়েব বেসড ওয়ার্ল্ডে। এই ক্ষেত্রে ইনফরমেশন প্রফেশনালরা কিন্তু একটা মেন্টর ভূমিকা এবং আলোক ভূমিকা যেটা ভূমিকা পালন করতে পারে। সো আমি যদি একটু পেছন দিকে যাই, তাহলে আমরা তিনটা এক্সাম্পল দেখলাম। একটা হচ্ছে লিভ অ্যান্সার্স রিসার্চারদের জন্য, একটা হচ্ছে আজকে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যে একজন লাইব্রেরিয়ান খুব স্মার্ট একটা ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে আমি আসলে ইনফরমেশনগুলো পাবো, এবং হচ্ছে যে কীভাবে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের মেন্টরশিপ আমরা করতে পারি সেই জিনিসটাও আমি একটা এক্সাম্পল দেখালাম। আমার প্রেজেন্টেশন প্রায় শেষের দিকে চলে এসছে। আমরা বলছি যে আমাদেরকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে, উই নিড টু স্টে প্রিপেয়ার। এই জন্য আমাদের এক্সপার্টিস ডেভেলপ করতে হবে, এবারে কোনো সন্দেহ নাই। ইনফরমেশন লিটারেসির উপর এক্সপার্টিস, তারপর হচ্ছে ইনফরমেশন। আমাদেরকে সবসময় রিলায়েবল এবং আপ টু ডেট ইনফরমেশন নিয়ে ইকুইপ থাকতে হবে নিজেদেরকে। তারপর হচ্ছে রিসার্চ, আমাদেরকে কনস্ট্যান্টলি স্টাডি এবং রিসার্চ করতে হবে। ওই যে ভিনসি লুই, উনি তো ওই ওয়েবসাইটে তৈরি করতে পারতেন না যদি উনি স্টাডি অ্যান্ড রিসার্চ না। আমাদের নেটওয়ার্কটা স্ট্রং করতে হবে। আজকে আমরা যে কাজটা করছি এটা একটা নেটওয়ার্ক, কাজে আমাদের স্ট্রেংথেনিং আওয়ার ওন নেটওয়ার্ক এটা সবসময় করতে হবে, এবং আমাদেরকে ইম্পার্শিয়াল এবং সেলফ মোটিভেটেড হতে হবে, নাহলে মানুষকে মোটিভেট করতে পারবো না। আর আমাদেরকে খুব উচ্চ স্তরের এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। কাজে যদি আমি ইনফোডেমিককে ইনফরমেশন প্রফেশনাল হিসাবে প্রতিরোধ করতে চাই, তাহলে আমার এক্সপার্টিস ডেভেলপ করতে হবে, বেসিক্যালি ইনফরমেশন লিটারেসি এক্সপার্টিস। আমাকে সবসময় আপ টু ডেট ইনফরমেশন রাখতে হবে, আমাকে রিসার্চ করতে হবে, নেটওয়ার্ক করতে হবে, নিজে মোটিভেটেড হতে হবে যাতে মানুষকে মোটিভেটেড করতে পারি, এবং আমাকে এথিক্স মেনটেন করে চলতে হবে। দিস আর দ্য থিংস, এটা হচ্ছে আমার লিস্ট, টু ডু লিস্ট, এগুলো আমার লাগবে। থিংস উই মাস্ট ডু, এটার জন্য আমাদের যেটা করতেই হবে, স্টে রিলেভেন্ট, ডাইভার্সিফাই স্কিলস। এটা হচ্ছে একটা সাজেশন, যে সবসময় প্রাসঙ্গিক থাকতে হবে, আমি যেন মার্জিনাল না হয়, এই জন্য আমাকে মার্জিনালাইজ করতে না হয়, এই জন্য আমার স্কিলগুলোকে সবসময় ডাইভার্সিফাই করতে হবে।
একটা মাত্র স্কিল নিয়ে বসে থাকলে চলবে না। এবং আমার কাজের জন্য ভ্যালু তৈরি করতে হবে। মানুষ আমি যা করছি সেটাকে অ্যাপ্রিসিয়েট করে কিনা সেটাকে আমি এনশিওর করতে হবে। এটা তার গলার পিস্তল ঠেকিয়ে তো করা যাবে না। আমার কাজের যোগ্যতা দিয়ে, আমার পার্সোনালিটি দিয়ে এটা করতে হবে। আমাকে লিড করতে হবে, নট বি লেড। এবং অ্যাক্সেস টু ইনফরমেশন এটা আমার বিষয়, ফ্রি স্পিচ এটা আমার বিষয়, ইনফরমেশনের জুডিশিয়াস ইউজ এটা আমার বিষয়। এসব বিষয়ের ভোকাল অ্যাডভোকেট আমাকে হতে হবে। যে কোনো ভাবে হোক, যে কোনো জায়গায় সুযোগ পেলে এসব বিষয়ে কথা বলতে হবে, বিকজ এটা আমার বিষয়। আর বলছে যে নানা ধরনের নলেজ শেয়ারিং এক্সারসাইজ এবং এগুলাতে পার্টিসিপেট করতে হবে এবং নিজে ইভেন্ট অর্গানাইজ করতে হবে। যখনই সম্ভব মানুষকে ইনফরমেশন লিটারেসি নিয়ে টিচ করতে হবে, মানে হচ্ছে মানুষকে জানাতে হবে ইনফরমেশন লিটারেসি বলে একটা জিনিস আছে, এটা কিন্তু সবার লাগবে। যে জুতা সেলাই করে তারও লাগবে, আর যিনি খুব উচ্চ স্তরে গবেষণা করছেন তারও লাগবে। মানুষকে বলতে হবে যে আমরা ইনফরমেশন লিটারেসির অ্যাম্বাসেডর। টক লাইক অ্যান এক্সপার্ট, নট লাইক লেম্যান। এটা আমি বারবার বলছি, আমি জানি একটু বেশি বেশি বলে ফেলছি কিনা। আমরা কিন্তু এক্সপার্ট, আমরা কিন্তু সাধারণ মানুষ না, এটা বলতে হবে যাতে করে মানুষ আমাকে রেসপেক্ট করে। এবং এটা কিন্তু আমার যোগ্যতা প্রমাণ করে করতে হবে। শো পিপল দ্যাট ইউ নো, রিমেম্বার পার্সোনালিটি ম্যাটার্স। সবসময় রাখতে হবে যে ব্যক্তিত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্যক্তিত্বটা ধরে রাখতে হবে। আর এটা তো বলতেই হবে, সেটা হচ্ছে যে টেকনোলজিকে এমব্রেস করতে হবে। আমরা বলছি বা আমি বলতে চাচ্ছি বা সবাই বলছে যে ইফ ইউ আর টেকনোলজি সেভি, বেসিক্যালি ইউ উইল সার্ভাইভ অ্যাজ এ লাইব্রেরিয়ান। আপনি যদি প্রযুক্তিতে দক্ষ না হন, আপনি লাইব্রেরিয়ান হিসেবে সার্ভাইভ করতে পারবেন না। মানে হয়তো পারবেন, কিন্তু ইন দ্য লং রান আপনার কোনো ভ্যালু থাকবে না। কাজে দিস আর দ্য থিংস দ্যাট উই মাস্ট ডু। এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। আমার প্রেজেন্টেশন বেসিক্যালি শেষ। ইফলার একটা খুব চমৎকার ইনফোগ্রাফিক আছে যেটাতে হাউ টু স্পট ফেক নিউজ এটা আছে, আপনারা ifla.org এ গেলে পাবেন। তারপর আমি জিনিসটা আজকে আমার প্রেজেন্টেশন শেষ করছি এই কটা জিনিস দিয়ে। এক নাম্বার বলছে যে কনসিডার দ্য সোর্স। সোর্স দেখেন, অথর আছে কিনা, অথর থাকলে ওনার ক্রেডেনশিয়াল কি, উনি এই বিষয়ে কি জানেন, ওনার এই বিষয়ে কি পড়াশোনা আছে সেটা চেক করেন। রিড বিয়ন্ড, খালি হেডলাইন বা প্রথম কয়েকটা লাইন দেখে থেমে যাবেন না, কারণ এগুলা খুবই মিসলিডিং হতে পারে। হোল স্টোরিটা কি। তারপর ইফলা বলছে যে সাপোর্টিং সোর্সেস, ওনারা যে ক্লেম করছেন, যে যা বলছেন সেটা সাপোর্ট করার জন্য আর কোনো সোর্স ওনারা দেখেছেন কিনা। তারপর হচ্ছে যে ডু আদার্স এগ্রি আর এনি আদার সাইটস রিপোর্টিং দিস, হোয়াট সোর্সেস আর সাইটিং। অন্যান্য আরো কোনো রিলায়েবল সাইটও কি এগুলোর কথা বলছে কিনা, নাকি আমি যেটা দেখেছি শুধু ওরা একাই বলছে, এটাও একটু এনশিওর করেন। এটা জোক কিনা এটা দেখেন, অনেকে কিন্তু এখন খুব প্র্যাকটিক্যাল জোক টোক করে অনেকে। বলা হচ্ছে যে এটা যদি খুব অদ্ভুত শোনায় তাহলে প্রবাবলি এটা একটা স্যাটায়ার। আপনারা জানেন যে কদিন আগে আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, উনি বলেছিলেন যে ওকলাহোমাতে উনি টুলসাতে একটা র্যালি করতে গিয়ে বলেছিলেন যে আমি বলেছি যে এত বেশি পাওয়া যাচ্ছে কেন রোগী, টেস্ট কমিয়ে দাও, টেস্ট কমালে রোগী কম আসবে। এটা উনি বলেছেন, সারা পৃথিবীতে কিন্তু মানুষ এনে কথা বলছে। এখন উনি বলছেন যে আমি ফান করেছিলাম। এখন আসলে উনি ফান করেছিলেন কিনা এটাও তো একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। যাই হোক, অনেক সময় এটা স্যাটায়ার হয়, ফান হয়, সেই জিনিসটা একটু এনশিওর করতে হবে। আর আপনার নিজের কোনো বায়াস আছে কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। যখন আপনি কাউকে ইনফরমেশন দিচ্ছেন বা আপনি কোনো একটা ইনফরমেশন চেক করছেন, তখন আপনার নিজের ভেতরে যে বিশ্বাস অবিশ্বাস বা যাই হোক সেটা দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন কিনা সেটা একটু এনশিওর করেন। এক্সপার্টদেরকে জিজ্ঞেস করেন, লাইব্রেরিয়ানদের জিজ্ঞেস করেন, বা অফিসিয়ালস যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে ইনফরমেশনটা কারেক্ট কিনা। অবশ্যই এক্সপার্টদেরকে জিজ্ঞেস করতে হবে। আর যে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই অনেকবার চিন্তা করতে হবে, তারপর জিনিসটাকে ছড়াতে হবে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আসলে বেসিক্যালি এই ছিল আমার প্রেজেন্টেশনটা। এই হচ্ছে কতগুলো সোর্স যেগুলো আমি কনসাল্ট করেছি। আমি এখন প্রেজেন্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি 2-4টা কথা বলে যাই, হয়তো 1 মিনিট। সেটা হচ্ছে ইনফোডেমিক যে একটা সিরিয়াস ইস্যু, ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এমন ইনফরমেশন প্রফেশনাল হিসাবে ইনফোডেমিক থেকে পৃথিবীকে বাঁচানোর গুরু দায়িত্ব আমাদের উপর পড়েছে। আমরা একটা সুপারম্যান, আমাদেরকে ঠেকাতে হবে দুর্যোগ। এবং এই দুর্যোগ ঠেকাতে হলে এক হচ্ছে আমার সেলফ কনফিডেন্স, এক হচ্ছে আমার যে নলেজ, আমার যে স্কিলস এক্সপার্টিস, এই জিনিসগুলো আমাকে অবশ্যই কন্টিনিউয়াসলি স্ট্রেংথেন করতে হবে, যাতে করে আমি আমার যোগ্যতা বাড়ানোর মাধ্যমে আমি সারা পৃথিবীকে ইনফোডেমিক থেকে রক্ষা করতে পারি। So with these few words, আমি বেসিক্যালি আমি আমার শেয়ারিংটা বন্ধ করছি সবার আগে। তারপর আমি আনোয়ার ভাই কোথায়, আমি আনোয়ার ভাইকে হোস্ট বানাচ্ছি। আনোয়ার ভাইকে মেক হোস্ট। আশা করি আনোয়ার ভাই যেভাবে শিখিয়ে দিয়েছেন আমি কাজটা করতে পেরেছি। আনোয়ার ভাই, নাও ইউ আর দ্য হোস্ট প্রবাবলি। হ্যাঁ, আমি হোস্ট বোধহয়, কেন আমি নিজেকে আনমিউট করতে পারলাম।
আমি আসলে মিট করেছিলাম। এখন আমরা বলি প্রফেসর এস এম জাভেদ আহমদ, উনি টোটাল বাকি অংশটুকু দেখবেন, এবং আমি একটু অনুরোধ করি আপনাকে, প্রফেসর জাভেদ আহমদ, পরবর্তীতে আমি সবাইকে আনমিউট করে দেবো, দেওয়ার পরে সবাই কথা বলবে। অনেকেই কিন্তু মাইন্ড করেছেন যে আমরা তাকে মিউট করে রাখছি বা ইত্যাদি ইত্যাদি। তো আমরা আশা করি এর পরবর্তীতে যদি আরো আধা ঘন্টা কেউ কথা বলে সবার সাথে আমরা একমত করতে পারবে। প্রফেসর জাভেদ আহমদ, এটা সবাইকে একটু যদি আলোচনার সুযোগ দেন করবে, এবং তারপরে আমরা সৌজন্য বিনিময়ের সুযোগ দেবো 10 মিনিট। আনোয়ার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি একটু বলে নেই, সেটা হলো যে এতে আপসেট হওয়ার কিচ্ছু নাই, কারণ হলো মিটিং এর কিছু কনভেনশন আছে, এবং আপনি যদি জুম সাইটে যান সেখানে কিন্তু যে কনভেনশনটুকু বলা থাকে সেটা হচ্ছে যে আপনি মানে সবসময় মিটিং যখন শুরু করবে এটা মিউট অবস্থায় থাকবে, ভিডিও অফ থাকবে, অন থাকবে না। কারণ আপনি কোন অবস্থায় আছেন সেটা মানুষ, আপনি হয়তো এরকম অবস্থায় থাকতে পারেন যেটা আপনি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অতএব এই মিউট করা এবং এই ভিডিও হাইড করে রাখা এটা কিন্তু মিটিং এরই একটা কনভেনশন। তো আমি শুরু করি। ডক্টর কাজী মোস্তাক গাউসুল হককে অশেষ ধন্যবাদ, অনেক কিছু শিখলাম। এটা কিছু ব্যক্তিগত বিষয়াদি আছে এর মধ্যে, একটু শেয়ার করেই ফেলি। এই যে কোভিডের এই লকডাউনের মধ্যে আমি 7টা অনলাইন কোর্স করেছি এবং 7টাতেই পাস করেছি। 7টা সার্টিফিকেট আমার সিভিতে যুক্ত হয়েছে। সামনের সপ্তাহে আরেকটা সার্টিফিকেশন আছে, সেটাও করব। শরীফ কিছু ব্যক্তিগতভাবে তার তার উপলব্ধি থেকে বেশ কিছু কথা বলেছে, যে কথাগুলোর সাথে কিন্তু দ্বিমত হওয়ার সুযোগ নেই, দ্বিমত করার কোনো সুযোগ নেই। কারণ আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো আমি একটু শেয়ার করি। সেটা যে ইনফরমেশন লিটারেসি যে কত ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিন্তু এই জিনিসগুলো ঠিক নিজেরাও কিন্তু অনেক সময় বুঝি না এই কারণে বলছি। ধরেন শরীফ যে কথাটা বলেছে সেটা হলো যে আমরা কতখানি ইনফরমেশন লিটারেট, সেটা কি আমরা কখনো নিজেদেরকে অ্যাসেস করেছি? আমার সুযোগ ছিল মাঝখানে বেশ কিছুদিন আমি ইউজিসির বিভিন্ন বডিতে কাজ করেছি। তো সেই কাজ করার সুবাদে যেটা হয়েছে সেটা হলো যে লাইব্রেরিয়ানদের ট্রেনিং দিতে হয়েছে কিভাবে ইউডিএল এর আমাদের যে ইউজিসি ডিজিটাল লাইব্রেরি রিসোর্স গুলো কিভাবে ব্যবহার করতে হয় তার উপর একটা ট্রেনিং। সেই ট্রেনিংটা করতে যে আমার কাছে মনে হলো একটা কাজ করি। কাজটা হচ্ছে এরকম, আমি এই যে সার্চ টেকনিক্স গুলো তাদেরকে দেখাবো, সার্চ টেকনিক্স গুলো দেখানোর আগে তারা কতদূর জানে সেটা একটু দেখার চেষ্টা করি। আমি বেশ কিছু একেবারে স্ট্রাকচার্ড কিছু কোশ্চেন ছিল যে আমি এটা সার্চ করতে চাই, আমি কোন টেকনিকটা ব্যবহার করব, ABCD 4টা অপশন ছিল। এবং আমার ট্রেনিং এ যারা পার্টিসিপেন্ট ছিল তারা একেবারে এডিশনাল লাইব্রেরিয়ান থেকে শুরু করে লাইব্রেরিয়ান লেভেলের ওই পর্যায়ের কিন্তু পার্টিসিপেন্ট। এবং এই পার্টিসিপেন্ট যারা ছিলেন তারা ইনফ্যাক্ট সবাই পাবলিক ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান বা এডিশনাল লাইব্রেরিয়ান অথবা ডেপুটি লাইব্রেরিয়ান ওই লেভেলের। তো ওনাদেরকে আমি যখন এই কোশ্চেনিয়ারটা দিয়েছি, যেখানে 15টা 16টা এরকম কোশ্চেন ছিল যে কিভাবে সার্চ করতে হয়, এবং এই অপশন প্রত্যেকটা বলা দেওয়া ছিল যে আপনি রাইট অপশনটাতে টিক দেবেন। খুবই আনফরচুনেটলি আমি যে জিনিসটা খেয়াল করলাম, পরে আমি যখন ডেটাটা অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে আমাদের লাইব্রেরিয়ানরা, আমি নিজেও লাইব্রেরিতে ছিলাম, আমি নিজে 7 বছর কাজ করেছি, আমি খুবই মর্মাহত হলাম এবং দেখলাম যে তাদের মানে সাকসেস রেট অথবা আপনি যদি বলেন যে কারেক্টনেস স্কোর যদি আপনি চিন্তা করেন সেটা অ্যারাউন্ড 34-35% ছিল। সেটা কিন্তু খুবই 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 একটা বাজে একটা সিচুয়েশন। কারণ আমরা মানুষকে ইনফরমেশন লিটারেসি ট্রেনিং দেব, আর আমরা নিজেরাই যদি ইনফরমেশন লিটারেট না হই, সেই ক্ষেত্রে এর চেয়ে মানে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তো যাই হোক, আমি পরেই যেটা করেছিলাম সেটা হলো যে একটা ট্রেনিং আমরা করেছি, 1 ঘন্টা ট্রেনিং করে কিন্তু আমি আবার সেই কোশ্চেনিয়ারটা তাদেরকে দিয়ে রিপিট করিয়েছি। রিপিট করানোর পরে যেটা হলো সেটা হলো যে আমার 1 ঘন্টার যে ট্রেনিং সেটার আউটপুটটা আমি পেয়ে গেছে, এবং আউটপুটে যেটা দেখলাম সেটা হলো যে তাদের পারফরমেন্স কিন্তু খুব সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। এখানে এই জিনিসটা কিন্তু খুবই বাস্তব যে আমাদের এটা নিজেদের বোধহয় মানে করার মূল্যায়নের সুযোগ এসেছে, যেহেতু আমি বলেই ফেলি, সেটা হলো যে আমরা কিন্তু আসলে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে ইনফরমেশন রিট্রিভ করতে হয়, প্রফেশনাল হিসেবে কিন্তু আমাদের এই জায়গাটাতে সাংঘাতিক রকমের ঘাটতি আছে। এই যে কোভিড সিচুয়েশনটা গেল, আপনি যদি পাবলিশারের সাইটগুলোতে যান, অধিকাংশ পাবলিশারই কিন্তু কিছু না কিছু করেছে। তাদের যে কোভিড রিলেটেড যে সমস্ত আর্টিকেলস গুলো তারা পাবলিশ করেছে সেগুলো তারা একেবারে ওপেন অ্যাক্সেস করে দিয়েছে, সবাই সব জায়গা থেকে এগুলো দেখতে পাচ্ছে। কিন্তু আমরা এজ এ লাইব্রেরিয়ান বাংলাদেশে আমরা কি কন্ট্রিবিউশন রাখতে পারলাম?
আমাদের কন্ট্রিবিউশন রাখার তো সুযোগ ছিল, আমরা কিন্তু পারিনি। আমাদের শুধু সীমাবদ্ধতা না, এটা একটা সিস্টেমের একটা সীমাবদ্ধতা ছিল। সেটা হলো, আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, আমাদের সবারই কিন্তু কম বেশি বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি লাইব্রেরিতেই, আমার ধারণা সেটা 58-59 ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমাদের রিমোট অ্যাক্সেস সার্ভিসটা ছিল। কিন্তু ইউজিসি কোনো ইনিশিয়েটিভ না নেওয়াতে গত 1 বছর ধরেই কিন্তু আমাদের রিমোট অ্যাক্সেস সার্ভিসটা নাই। এই যে কোভিড সিচুয়েশনে রিমোট অ্যাক্সেস যে কত ইম্পর্টেন্ট একটা সার্ভিস ছিল, কারণ আমার ইউজাররা যারা লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারে না, যারা অন ক্যাম্পাসে নাই, অফ ক্যাম্পাসে থাকে, রিমোট লোকেশনে থাকে, তারা কিন্তু আমার রিসোর্স গুলো থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা নিজেরা আমাদের লাইব্রেরিতে যে এই জিনিসটা কতখানি জরুরি, এই জিনিসটা কি আমরা নিজেদের অথরিটিকে বোঝাতে পেরেছি? ইউজিসি কে কি আমরা বোঝাতে পেরেছি? আমরা যদি ধরেন নিজের অবস্থানটাকে যদি ওইভাবে উপস্থাপন করতে না পারি, আপনি কিভাবে আপনার পেশাদারিত্বের প্রমাণ দেবেন? আজকে কিন্তু শরীফ যে কথাগুলো বলেছে, এই যে সোল সার্চিং এর দরকার আছে, আমাদের নিজেদের ক্রিটিসাইজ করার দরকার আছে। এই যে লিডারশিপ আমরা নেব, সেই লিডারশিপ নেওয়ার জন্য কি আমরা আদৌ প্রস্তুত? আমরা কি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা সক্ষম? আজকে দেখেন এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কত লাইব্রেরিয়ানরা কত সুন্দর সুন্দর কাজ করছে, আমরা কি করছি? আমার কাছে বড় প্রশ্নটা হলো এরকম, আমি যখন গেট দিয়ে ঢুকছি, আমার সিকিউরিটি যারা দায়িত্বে আছেন একজন আমাকে বললেন যে, স্যার আপনি কি শুনেছেন অমুক কিন্তু মারা গেছে। আমার কাছে সন্দেহ হলো, কারণ ফেসবুক কোনো জিনিস আমি সহজে তাৎক্ষণিকভাবে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে রাজি না, কারণ আমি সবসময় চেষ্টা করি যে এই জিনিসগুলোকে ভেরিফাই করে নেওয়ার জন্য। আমি তাকে বললাম, দেখেন আমি তো দেখিনি কোনো নিউজে, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা ফেক নিউজ। উনি মারা যাননি, উনি সম্ভবত খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে আছেন, কিন্তু উনি মারা যান। তো আপনাদের পাশাপাশি এই কথাগুলোও বলি, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি, কিভাবে এই জিনিসগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়, কিভাবে একটা ইনফরমেশনের তার রিলায়েবিলিটি কতখানি সেটা কিন্তু অ্যাসেস করার সুযোগ আছে। আমরা কিন্তু একেবারে সেকেন্ড ইয়ারে পড়ে এসেছি, আমার পরিষ্কার মনে আছে এটা রেফারেন্স সোর্সকে কিভাবে মূল্যায়ন করতে হয়, তার অর্থনীতি দেখতে হয়, তার পারপাস দেখতে হয়, তার অ্যাকুরেসি দেখতে হয়, ট্রিটমেন্ট দেখতে হয়, স্কোপ দেখতে হয়। এগুলো কিন্তু আমরা নিজেরা সবসময় পড়ে এসেছি, দেখে এসেছি। কিন্তু এখন বর্তমান অবস্থায় এই জিনিসগুলো আরো বেশি করে দেখার সুযোগ তৈরি হয়েছে। এর কারণটা হলো যে আপনি আশ্চর্য হবেন, মানে ফেক নিউজ এটা যে কিভাবে ছড়ায়। এবং আমার কাছে যেটা মনে হয়, ওই যে হিটলারের বিগ লাই, যে একটা মিথ্যাকে তুমি যত ফ্রিকুয়েন্টলি বলবে এটা সত্যে পরিণত হবে। তো আমাদের সেই বিগ লাইয়ের মধ্যেই কিন্তু আমরা পড়ে গেছি। তাহলে লাইব্রেরিয়ান হিসেবে কিন্তু আমাদের দায়িত্ব আছে যে কোনটা ফেক নিউজ, কোনটা রিয়েল নিউজ, সেটাকে আইডেন্টিফাই করা এবং এটা ইউজারদেরকে বোঝানো কিভাবে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হয়। এবং এই জায়গাটাতে আমাদের কিন্তু সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ভূমিকাটা আমরা যদি পালন করতে চাই, আবারও বলছি, আমাদের নিজেদের প্রস্তুতির দরকার আছে। এবং আমাদের নিজেদের প্রস্তুতিতে কিন্তু সাংঘাতিক রকমের ঘাটতি আছে। আমি পেশাজীবী হিসেবে শরীফ 3.5 বছর কাজ করেছে, আমি 7 বছর কাজ করেছি। অতএব এই জিনিসগুলো কিন্তু আমি বুঝি যে আসলে মানুষ লাইব্রেরিকে ওইভাবে মূল্যায়ন করে না, কারণ আমরা সেই মূল্যায়নের জায়গাটা তৈরি করতে পারিনি, সুযোগটা তৈরি করতে পারিনি। আমি আপনাদেরকে খুব আস্থার সাথে একটা কথা বলি, এই কথাগুলো বলা আমার ঠিক না, কিন্তু এই কথাগুলো আমি বলবো। এই কারণে বলবো, ধরেন আমাদের পাওয়ার কিছু নাই, আমাদের এখন দেওয়ার সময়। আমি একটা ডিপার্টমেন্ট, একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে গিয়েছি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নামকরা ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমি যখন 1 ঘন্টার একটা ওরিয়েন্টেশন দিলাম, শিক্ষকদের একটা মারাত্মক সমস্যা আছে, শিক্ষকরা কারো কথা শুনতে চায় না, শুধু বলতে চায়, কারো কথাই শুনবে না তারা। তো দেখলাম যে আধা ঘন্টার একটা সেশন, সবাই বেশি বেশি করে কথা বলার চেষ্টা করলো। আমি তাদেরকে খুব বিনয়ের সাথে বললাম যে আমাকে আধা ঘন্টা সময় দিবেন, আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, আমাকে একটু কোঅপারেট করেন। আমি যখন আধা ঘন্টার সময় নিলাম, আধা ঘন্টার প্রেজেন্টেশনের পরে আমার সাথে আরো 2-3 জন ছিলেন। তো খুব বিখ্যাত এক শিক্ষক আমাকে না জিজ্ঞেস করে আমার পাশে যে অফিসার দাঁড়ানো ছিল ওনাকে জিজ্ঞেস করলেন যে উনি কি লাইব্রেরিতে চাকরি করেন। তখন আমার অফিসার বলছে, না, উনি তো ডিপার্টমেন্টের প্রফেসর, উনি এসছেন এখানে, উনি অতিরিক্ত দায়িত্ব ওনার, উনি এসছেন এই প্রেজেন্টেশনটা দিতে। তখন আমাদের সেই সম্মানিত শিক্ষক বলে বসলেন, তো তাই তো বলি, লাইব্রেরি থেকে তো এত সুন্দর কথা আসার কথা না। মানে এই জিনিসটা আমার কাছে এত লজ্জা লেগেছে যে আমরা আসলে তাহলে কি পেশাজীবী সৃষ্টি করতে পারছি না? আমরা কি, আমাদের কোথাও ঘাটতি আছে? আমাদের শিক্ষণে কি কোনো ঘাটতি আছে? আমরা যে পড়াই সেখানে কি কোনো ঘাটতি আছে? নিশ্চয়ই কোথাও না কোথাও ঘাটতি আছে। এই ঘাটতিগুলো কিন্তু পূরণ করতে হবে। পূরণ না করতে পারলে কিন্তু
পেশাজীবী হিসেবে আমাদের যে সম্মানের জায়গাটুকু এবং যে জায়গাগুলোতে আমাদের থাকতেই হবে, যে জায়গাগুলোতে আমাদের মাথা উঁচু করে বলতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে। সবাইকে অশেষ ধন্যবাদ। ডক্টর শরীফকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি জানি শরীফ এই সময় ফোনটা বন্ধ করে ঘুমোয়। আমাদের জন্য সে আজকে ঘুমাতে পারেনি, এই কারণে রাতে ঘুম ভালো হবে শরীফ, অসুবিধা নেই। আনোয়ার ভাই আপনার উপর। একটু ধন্যবাদ প্রফেসর কাজী মুস্তাক গাউসুল হক শরীফ। ওর নামটা অনেক বড়, যে বেশি বড় নাম তার বেশি বড় কাম থাকে, এটা আমরা ছোটবেলায় শুনতাম। তার যত বড় নাম তার তত বেশি কাম, তো এই জন্য নাম ছোট করে ফেলেছে এস এম জাবেদ আহমেদ। এস এম তে কি হয়, শেখ মোহাম্মদ তা কি উনি আর বলেন না, উনি নাম ছোট করে উনি অনেক কাজ কমায় ফেলেছেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাইকে প্যাসেন্স ধৈর্য নিয়ে শোনার জন্য। বাংলাদেশ গ্রন্থাগার সমিতির পক্ষ থেকে আমরা আমাদের স্পিকার কাজী মুস্তাক গাউসুল হক শরীফ, ওনাকে যথেষ্ট ধন্যবাদ, অভিনন্দন জানাই এবং ধন্যবাদ দেই। এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি অপুর সঙ্গে। অপু ইতিমধ্যে আমাদের এই পুরোটা লাইভ স্ট্রিমে দিয়েছে এবং আমাদের পুরো এটা ফেসবুক লাইভে চলে গেছে। আমি ট্রাই করেছিলাম ইউটিউবে দেওয়ার জন্য, কিন্তু কোথায় জানি মানে জ্ঞানজামের কারণে পারলাম না। যাই হোক, আগামীতে হবে। আমাদের টোটাল জুমের একটা ঘাটতি হচ্ছে যে আমরা 300 জন ইয়ে চাইছিলাম, পার্টিসিপেন্ট চাইছিলাম, 300 জন আমার লাইসেন্স চাই। তো এরা বলছে যে 300 জন লাইসেন্স দিয়ে 10টা কিনতে হবে, লাইসেন্স কিনতে হবে। প্রতি লাইসেন্স দাম $19 করে, 10টার দাম $190। তো এই জন্য আমরা আর আগাই নেই। এটা আমাদের ইলিয়াস আনোয়ার ভাই এটা একটা সলিউশন আছে, আমি আপনাকে কানে কানে পরে বলে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ। আমরা পারি নাই, দুঃখিত। অনেককে আমরা বিদায় করতে হচ্ছে, অনেকে আমাকে বলছে যে আমি লাইনে আসতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। সবাইকে ধন্যবাদ। আর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের দু একজন সহকর্মী আমরা রাগি করেছেন। আমরা এখানে ঢুকেই বলি স্যার কেমন আছেন, অনেকদিন পর দেখা হলো। আসলে দিস নট দ্য প্ল্যাটফর্ম। এখন আমরা লাস্টের সময়, এখন আমরা আধা ঘন্টা কথা বলি। শুরুতে যখন কথা হয় তার আগে না বললে আমরা খুশি হই। আমাকে বাধ্য হয়ে সবাইকে মিউট করতে হয়েছিল, আমি ছাড়া সবাই মিউট ছিল, জাবেদ থেকে সবাই। তো আমি লজ্জিত। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো সবাইকে কথা বলার জন্য। এখন আমরা সবার জন্য খুলে দিলাম। এখানে অনেক সিনিয়র লোকেরা আছেন, এখানে হারুন ভাই আসছেন, ডক্টর মোস্তাফিজ ভাই দেখলাম, নাজিম ভাই দেখলাম, সামিনী ভাই বোধহয় আছে, মতিন ভাই আছেন, অনেক সিনিয়র লোকেরা এখানে আছেন। আরো সবার নাম দিলাম না। তো আমরা সবার কাছে এখন চাই যে আপনারা নিজেরা কথা বলতে পারেন। ধন্যবাদ প্রফেসর এস এম জাবেদ আহমেদ। আমার আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ। এখন আমরা 10 মিনিট নাসিম ইকবাল অনেক কষ্ট করে আসছেন, উনি আগামী 5 তারিখে আবার আসবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা কি, আমাদের ব্যাপ্তি এমন বেড়ে গেছে, নাসিম ইকবালের ওখানে রেজিস্ট্রি করেছে 437 জন গত পরশু দিন পর্যন্ত। আমরা তাকে জায়গা কিভাবে দেবো বলেন তো? এতে বিরাট ব্যাপার স্যাপার হয়ে গেছে আমাদের জন্য। 437 পার্টিসিপেন্ট অলরেডি রেজিস্ট্রি করেছে, রেজিস্ট্রেশন করেছে। এখন কি ঘটনা ঘটবে বলতে পারছি না। আমরা চেষ্টা করে দেখছি যে অনেক আমরা বাড়াতে পারি কিনা। আর সবাইকে ধন্যবাদ। এখন আমরা প্রত্যেকের সাথে কথা বলি। আমি চেষ্টা করবো যে কিভাবে সবাইকে আনমিউট করা যায়, আমি চেষ্টা করছি। আনমিউট অল। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। খুলে দিয়েছেন সবাইকে। আসসালামু আলাইকুম। শরীফের উপর জন্য আমার একটা প্রশ্ন আছে। সবাইকে আনমিউট করে কথা বলতে পারবেন? এটা পার্সোনাল প্ল্যাটফর্ম, আমরা সবাই কথা বলতে পারি। আমার মনে হয় আনোয়ার ভাই কারো কোনো প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আগে আমরা নেই। সরি। প্রফেসর শরীফ, জি অবশ্যই একটু ধৈর্য ধরেন। প্রফেসর শরীফ, আপনি একটু নোট ডাউন করেন, আপনি একবারে উত্তর করবেন। সবাই আগে প্রশ্নগুলো করে যান সংক্ষেপে। যারা আনমিউটেড না তারা চাপ দিলে মিউট হবে। সবাইকে পারমিশন দেয়া আছে। লাইভ বন্ধ করেন। থ্যাংক ইউ। শরীফের জন্য আমার একটা প্রশ্ন ছিল যে শরীফ, হ্যাঁ বন্ধ করো। বলো ভাই। আচ্ছা, আমার কাছে শরীফের জন্য একটা প্রশ্ন ছিল।